ভেবেছিলাম তোকে আরো কিছুদিন সুস্থ স্বাভাবিক বাঁচে রাখবো, কিন্তু কিন্তু না, তুই যখন সুস্থ স্বাভাবিক বাঁচতে চাস না, আমার কি করার আছে বল? রঞ্জন, 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 এতক্ষণ কোথায় ছিলিস? ওই ইঞ্জেকশন আর আমায় দিও না, ওই বিষাক্ত ইঞ্জেকশন দিলে ভাবছি আমি সইতে পারি না। আরে পারবি কেমন করে? ওই যে বিষাক্ত ওষুধ যে মুহূর্তের মধ্যে ছুটে যায় তোর সমস্ত শিরায় উপশিরায়, সারা শরীর দাউ দাউ করে জ্বলতে থাকে। রঞ্জন, এই অ্যাডভোকেট বাবুকে এ বাড়িতে দেখাবো। আরে এও জেনেছিলাম ওই পাগলা কখনো আপনার দেবে না, তাই তো আমি ইঞ্জেকশন রেডি করে এনেছি। এবার থেকে ওকে রোজ দুবেলা এই প্রয়োজন ইঞ্জেকশন করবি। আজ থেকে ওই এক কোনা খাবার তো দূরের কথা, এক বিন্দু জলও যেন না পৌঁছায়। না, আমরা তোমাকে মৃত্যু দাও। ওকে বস। আমার সারা শরীরে সবল আছে, ছাকে ছাকে কাটা বিছা আমার সর্বাঙ্গকে ঝেড়ে কাটছে। কি ভীষণ যন্ত্রণা! বাঁচাও! ওকে ওই অবস্থায় তুলে ওর রুমে পৌঁছে দিই। হ্যাঁ, ভালো করে নজর রাখবি, ও কোনোভাবে যেন ওই রাস্কেলটা বাইরে বেরিয়ে আসতে না পারে। ওকে বস, ওকে। আর আমি ভাবতে পারছি না কেমন করে ওই রাস্কেলটার হাত থেকে ওর সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তবে কি ওই পাগলাটার কাছে আমাকে হেরে যেতে হবে? ওই পাগলাটাকে আমি ওই জলের পথে ঠেলে দেবো। নমস্তে বস। ও চুনা, ইয়েস বস, সাত সাত আছে। আপনার দিল মহলে দিল পে আরিক চাপা। চুনা বাবু, ওয়েল ডান মাই বয়। বাহ 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 বাহ, সত্যি তোমার ওয়ান্ডারফুল চয়েস। তোমারই নাম তাহলে চাপা? হ্যাঁ স্যার। ভেরি সুইট, কি মিষ্টি নাম তোমার। তার চেয়েও মিষ্টি তোমার ওই নরম নরম ঠোঁট দুটো। আমি তুমি চাকরি করতে এসেছো তাই না? হ্যাঁ, না মানে হ্যাঁ। দেব, আমার কামনার ড্রয়িং রুমে হবে তোমার পার্মানেন্ট সার্ভিস। যৌবনের মধু ঢেলে
আমার মনের ক্ষুধা মেটানোই হবে তোমার আসল ডিউটি। তুমি আমাকে কোথায় আনলে চুনা বাবু? চাকরির লোক থেকে তুমি আমাকে মতেরানা দিল বিহারি দেহে বহুত মাল মশলা তোমার, ওই মাল মশলা দিয়ে বসকে খুশ করো, দেখবে রুপিয়া भी रोजगार হবে और जिंदगीটা भी এনজয় করতে পারবে। না, আমি পাঁচত মাস্টার মেয়ে, ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করা প্রবৃত্তি আমার মনের মধ্যে নেই। তুমি যে এত নিজ তা আমার জানা ছিল না। আমি এখন বাড়ি চললাম। কোথায় যাবে চাপা সুন্দরী? চাকরি করতে এসে ইন্টারভিউটা না দিয়ে চলে যাবে? বাঁচানো, দয়া করে আমাকে যেতে দিন। তুমি ইঁদুর ধরে খাঁচা দেখেছো চাপা সুন্দরী? যে খাঁচার মধ্যে ইঁদুরটা খুব সহজে প্রবেশ করতে পারে, হাজার চেষ্টা করলেও সে খাঁচা থেকে কোনোদিন বেরোতে পারে না। তার মানে এটাই হলো আমার লালসার খাঁচা, আর তুমি হলে সেই খাঁচায় আটকে পড়া একটা ছোট্ট ইঁদুর। আর যতই লাফালাফি আর ঝাপাঝাপি করো, তার নেই। এবার তাহলে ইন্টারভিউটা খতম করে ফেলেন বস। অফকোর্স, চাপা রানীর সুইট ফিগার দেখে আমি বুঝে নিয়েছি ও একজন সেই পাস করবে। হ্যাঁ, যাক সে কথা। এই নাও তোমার বক্সি। নজর রেখো। হ্যাঁ, নজর রাখবি, কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। ওকে বস। যেও না চুন্না বাবু, আমাকে একা পেলে তুমি যেও না। কেন অযথা ছুটা ছোট কাছে চাপা সুন্দরী? হাঁপিয়ে পড়লে ইন্টারভিউটা দেমে কেমন করি? কাছে এসো, কাছে এসো বলছি। খবরদার, আমার দিকে এক পাও এগিয়ে আসবি না জানোয়ার, তাহলে আমি কিন্তু চিৎকার করবো। তোমার চিৎকারে এই পরিবেশটা শুধু দূষিত হবে, কিন্তু আমার কিচ্ছু হবে না। কে আছো আমাকে বাঁচাও। আজ আমি তোমার প্রথম দেব তোমার বস্ত্র হরণের ভিউ। এই ক্যামেরার মধ্যে লাগানো আছে পাওয়ারফুল ভিডিও ক্যামেরা। ওই ক্যামেরার সামনে তোমাকে উলঙ্গ করে সারা শরীরে মাপ নেবে। তোমার উন্মুক্ত যৌবনে চুমুক দিয়ে পান করবো তাজা মিষ্টি মধু। আসলেই তো আমার দেওয়া ড্রেসটা তোমার বডিতে কেমন ম্যাচ করেছে তা তো আমি আপনার কাছ থেকেই দেখবো। আমি জানতাম তুমি আমার কোনো বাধা মানবে না। তুমি যে আমার কোনো বাধাই মানবে না সেটাও আমি জানতাম। তুমি আর কত কাছে আসতে পারবে কৌশিক? ঠিক যতটা কাছে চাইবে। কৌশিক, আমার কৌশিক। এত কাছ থেকে আমি কোনোদিন দেখিনি। কি সুন্দর লাগছে তোমার বৌদি। এই যে আমার বৌদি কেন বলছো? তবে কি বলবো ডার্লিং? এই, অসভ্য বলে তাই তো? মেয়েদের মুখে অসভ্য কথাটা ছেলেদের শুনতে খুব ভালো লাগে, কারণ ওই অসভ্য কথাটা দিয়েই মেয়েরা ছেলেদের অসভ্যতা করার পারমিশন দেয়। তুমি না ভীষণ ভীষণ দুষ্টু। আর তুমি ভীষণ ভীষণ মিষ্টি। এই, এই ছাড়ো ছাড়ো, আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। ওগো লজ্জাবতী, তোমার লজ্জায় পাপড়ি দিয়ে মনটাকে ঢাকা, ঘুমন্ত মনটাকে একটু একটু করে জাগিয়ে তোলো। আর আমি তোমার প্রেমের মধুকর হয়ে তোমার প্রেমের গভীরে বাঁধি ভালোবাসার বাসা। আর আমি পারছি না কৌশিক, আর আমি পারছি না, আর আমি পারছি না। তাই তো তোমার প্রেমের সাগরে আমি ভাসিয়ে পড়তে চাই। বিউটি মাই ডার্লিং, পিয়া তুমি
আসল ব্যাপারটা বুঝিয়ে বলো। বোঝাবার আর কিছু নেই রাঙা বাবু, আমার যা বোঝার আমি তো বুঝে নিয়েছি। দাদা, দাদা, কি হয়েছে অর্ক? এমন করে ডাকছিস কেন? কিছুই না ধ্রুব বাবু, কিছুই না। আপনার ওই উকিল ভাইটির সর্পকে রজ্জুকে সর্প ভ্রণ করেছে। এ কি আপনি? আমি বিউটির মাস্টার দাদা। আরে মা তো কেন বলছো কৌশিক? তুমি তো আমার নিজের দাদা, মানে আমার নিজে তো কোনো দাদা নেই, তাই তুমি আমার নিজের দাদার চেয়ে বেশি আপন। আপন দাদার থেকেও বেশি আপন হলো উনাকে নাম ধরে ডাকছো কেন বিউটি? এটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। তো আধুনিক সমাজ, যে সমাজে ছোট বোন তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে সমাজের কথা শুনতে আমার লজ্জা করে। দেখে আমারও লজ্জা করছে ধ্রুব বাবু। তুমি দেখ, বিউটি ভুল করেছে। মহানগরী কলকাতায় ডজন ডজন মালি মিলিয়নার যে বিউটি পেছনে ঘোরাফেরা করত, তাদের সবার প্রেমকে তুচ্ছ করে এই বিউটি যে তোমার মতো একটা অজগায়ের শেয়ার রাজার ঘর করতে এসেছে, তার এক্সপ্লানেশন কোনোদিন বিউটিও দিতে পারবে না। কেমন করে পারবো দাদা? এবারে প্রত্যেকে চাই আমি শাখা সিঁদুর আলতা পরে সারা জীবন আদিকালের ভর্তি পড়েছে যে ঘরে করে বসে থাকি। এই জন্যই তো অর্ঘের হাত দিয়ে আমি ওই মডার্ন কস্টিউমটা দিয়ে পাঠিয়েছি। আর অর্ঘ এই ফিস হিসাবে এই নাও আরো 50,000 টাকা। আরো 50,000 টাকা? শুধু 50,000 কেন, তোমার চেম্বার করবার জন্য ওই উকিল পাড়ায় একটা ঘর পর্যন্ত ভাড়া নিয়ে। অর্ঘকে এইভাবে লোক দেখে কাজটা আপনি মোটে ঠিক করছেন না। কে ঠিক কে ভুল তার বিচারক আপনি নন ধ্রুব বাবু। টাইম ইজ দ্য বেস্ট জাজ। সময় সময়ের বিচারক। সময় আসুক তখন বুঝবেন কে সঠিক, আপনি না আমি। না না না, এই অবিচার ব্যবিচার আমি কিছুতেই মানব না। হিন্দু শাস্ত্রের মতে আমি যখন বিউটিকে বিয়ে করেছি, বিউটি হবে আমার ভাইদের মায়ের মতো। আমিও তো দিন রাত্রি বৌদির কাছে একই কথাই বলি দাদা। কি বলি বৌদি? বলার গো আশা নিরাশার তোলায় আমাকে না তুলিয়ে তুই সত্যি সত্যি বল, তোর বৌদিকে কি বলিস তুই? বৌদি, তুমি আমার মায়ের মতো। তোমার দু চোখে খুঁজে পাই আমার মাতৃ স্নেহের ছায়া, মুখে যেন ফুটে আছে মমতাময় মায়ের মধুর হাসি। আমি মাতৃ স্নেহের কাঙাল বৌদি, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। আরে দিলাম ভাই দিলাম, কারণ বৌদি তো মায়ের সমান। সেটা এই নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি। সত্যি দাদা, আমার এই বৌদির গুণের কোনো তুলনাই হয় না। আমার মাতৃসভা বৌদির আমার স্নেহ মমতার দান আমি জীবনে ভুলবো না দাদা, আমি জীবনে ভুলবো না। পাগল ছেলের কাণ্ডটা দেখেছো? হ্যাঁ, দেখলাম, শুধু দেখলাম নয় শুনলামও। তাহলে এবার কিছু বলি। কি বলবে? তোমার ওই মোহময়ী রূপের মাঝে অর্ঘ হঠাৎ মায়ের রূপ দেখতে পেলো কেমন করে? ও আজকাল মায়ের রূপও বদলে গেছে নাকি? এই জানো, অর্ঘ আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসে আবদার করে বলল, বৌদি এটা তোমাকে পরতে হবে। এই দেখো না, দেখো, এই দেখো না আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। দারুণ, ঠিক যেন দাঁড়াকে মধুর সাজার মতো। কি বলে তুমি? তোমার মধ্যে লজ্জা বলে কোনো বস্তু নেই। বাঙালি বাড়ি বউ হয়ে এই নীল লজ্জার মতো পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার রুচি বোধ একটু বাড়ছে না? আমার রুচি তো তোমার মতো হলকালদের ছেলে বাদ থেকে জন্ম হয়নি যে আমার রুচিতে বাঁধবে। আমি শিক্ষিতা, আধুনিকা, আধুনিক রুচির সঙ্গে তাল মিলিয়ে আমি যা খুশি তাই করতে পারি না। তোমার ওই বিকৃত রুচির খিদা মেটাতে আধুনিক সভ্যতার সাথে তুমি আমাদের বংশের মান সম্মানকে ভাসাতে পারো না। তোমার মনে রাখা উচিত তুমি এক বাঙালি বাড়ি গৃহবধূ, আর তার চেয়েও বড় পরিচয় তুমি আমার স্ত্রী। ওই অসভ্য গাইয়াদের মতো স্ত্রী বলো না তো, মিসেস বলে মিসেস। ও, আমি এতক্ষণ ভুলে গেছিলাম ম্যাডাম, সে আমি শহর থেকে বউ এনেছি। কি তুমি মিসেসকে ম্যাডাম বলছো? মিসেস হচ্ছে ম্যাডাম শব্দটা আরো বেশি মডার্ন নয় কি? আচ্ছা কেন?
কেন তুমি আমাকে সহ্য করতে পারো না বলতে পারো? বিয়ের পর থেকে একটা দিনও তুমি আমাকে ভালোবাসতে পারোনি, একটু আমার দিকে ভালো করে তাকাওনি, আমাকে অনুভব করার চেষ্টা করতে পারোনি। বলো কেন? কেন? আর আমার হৃদয়ে তোমার জন্য জমে রেখেছি এক রাজ মিষ্টি ভালোবাসা। আমার হৃদয় তো একটা ধু ধু মরুভূমি, ওতে ভালোবাসা নেই, আছে বেবিচারের বাসা। তুমি অন্ধ, তাই তুমি দেখতে পাও না। এই জানো জানো, এদিকে এসো, এদিকে এসো। এই জানো, আমাকে বলেছিল না প্যারাডাইস হলে দারুণ একটা অ্যাডাল্ট ইংলিশ পিকচার এসেছে। চলো না তো চলো, এই ইভিনিং শোতে তুমি আমি পাশাপাশি বসে দারুণ রোমান্স ফিল করবো। কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে খোলা আকাশের নিচে পাশাপাশি বসে তারার মালা দিয়ে সাজানো ওই রাতের আকাশ দেখবো। তারপর যখন আকাশে একটু একটু করে চাঁদ উঠবে, তখন তোমার মনের সমস্ত লজ্জা অস্ত যাবে। যখন আধারের বুকে বইবে রূপুরি চাঁদের জোছনার জোয়ার, তখন তোমার হৃদয় বইবে বিকৃত কামনার জোয়ার। আর চাই জোয়ার ঝাঁপিয়ে পড়ে তোমার গলা ধরে ধরে আমি গাইবো, दोनों जवानी के मस्ती में चूर, तेरा कसूर ना मेरा कसूर, तूने जिंगल देखा ना मैंने जिंगल देखा, जैसे हो गया हमारा बात, जैसे हो गया हमारा बात, जवानी के मस्ती में चूर, तेरा कसूर ना मेरा कसूर, तूने जिंगल देखा ना मैंने जिंगल देखा, जैसे हो गया हमारा बात, जैसे हो गया हमारा बात। দেখতে পাচ্ছিস না এখন আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি, এখানে ন্যাকামো করে গান গাইতে তোর লজ্জা করছে না? লজ্জা ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বৌঠান। তোমাকে তোমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমার যে স্বামীর কথা মনে হয়ে গেল, তাই তো আমার মনের অজান্তে আমার গন্ধ থেকে বেরিয়ে এসেছে আমার স্বামীর সবচেয়ে সেই ভালো লাগা গান গান। আর আমার এমন কখনো ভুল হবে না বৌঠান, কখনো না, কখনো না, কখনো না। আমাকে আমার স্বামীর সঙ্গে প্রেম করা দেখে ওর স্বামীর কথা মনে পড়ে গেল, ওর স্বামী যেন আমার স্বামীর মতো। বিরতি! তুমি কেমন পোশাক পরেছো? বাড়ির বউ হয়ে? বাড়ির বউ বলে যে সব সময় শাড়ি পরে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আছে আছে বৌমা, আর সেই মানে বোঝার মতো শিক্ষা বোধ হয় তুমি এখন অর্জন করতে পারোনি। আপনার কাছ থেকে ওই ওল্ড কালচার শিক্ষা ভিক্ষা আমি নিতে চাই না। ধ্রুব, শোয়ের টাইম হয়ে গেছে, চলে এসো তুমি। এই সন্ধ্যেবেলায় তুমি সিনেমা দেখতে যাবে? কেন? বাড়ির বউ বলে কি সিনেমা দেখাটাও অন্যায় নাকি? না না, অন্যায় নয়। বাবা তো তোমাদের মডার্ন কালচারের সিলেবাস সম্বন্ধে বিশেষ কিছু জানেন না, তবে তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগের আধুনিকা বৌদের, বিশেষ করে আমার মতো শহর থেকে আনা অত্যাধুনিকা বৌদের ব্যাখ্যা দিচ্ছি। দেখাবে কি? এই যুগে আদর্শ পুরোবধূ তাদেরই বলে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পোরারি স্বামীকে নিয়ে পার্মানেন্ট আসর জমায়, আর যারা বিবাহিতা হয়েও অসভ্যতার সঙ্গে পাল্লা দিতে কুমারী সেনের জৌলুস পাড়ায়, আর যারা স্বামী ঘর সংসার ত্যাগ করে বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে নাইট শোতে দেখতে যায় কুৎসিত যখন ইংলিশ ব্লু ফিল্ম। এই শোনো না, শোনো, তোমার
কই তোমার ওই লেকচার শুনে না হাততালি দেওয়ার আমার সময় নেই। এই শোনো, তোমার ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে যেতে পারো, আর নয়তো আমি ওই অর্ঘ্যকে নিয়ে চললাম। বাই বাই। কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস ধ্রুব? কোনো প্রতিবাদের ভাষা আজ আমার বোবা হয়ে গেছে বাবা। ফুলের মতো মালা দিতে যাকে আমার গলায় তুলে গিয়েছিলেন, সে আজ কাটার মালা হয়ে সে আমার সর্বাঙ্গকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তাই তো তাকে আমি ছুঁড়েও ফেলতে পারছি না, আবার ধরেও রাখতে পারছি না। ওরে, একটু তাই তো আমি, আমাকে তুই অভিশাপ দে। আমি তোর জীবনটাকে শেষ করে দিয়েছি, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। না বাবা না, ও কথা বলবেন না। আমার ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে, না জানি আরো কত কি ঘটবে। তা ঘটার আগে ঈশ্বর যেন আমায় মৃত্যু দেয়। ও কথা বলবেন না বাবা, ও কথা বলবেন না। ওরে ওরে, আমি বড় স্বপ্ন দেখতাম রে। আমার ধ্রুবর বিয়ে দিয়েই এই বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো বহু আনবো। সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সংসার হাসি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যায় মা আমার তুলসী তলায় জ্বালাবে মঙ্গল দ্বীপ, সারা বাড়ি ভরে উঠবে মধুর শঙ্খ ধ্বনিতে। ঠাকুর ঘরে বসে সুর তুলে পড়বে লক্ষ্মীর পাঁচালে। এসো এসো লক্ষ্মী মাতা, এসো এ সংসারে যজ্ঞ পাচার দিয়া পুজিব তোমারে। মঙ্গল ঘষা যাইব আমরা শাখা দিয়া, আলপনায় কি দেব তোমার লাগিয়া। কে কে এমন মধুর সুরে লক্ষ্মীর পাঁচালি পড়ছে? বকুল দিদি গো কর্তা বাবু, বকুল দিদি লক্ষ্মীর পাঁচালি পড়ছে। বকুল দিদি, বকুল? হ্যাঁ গো, রোজ সন্ধ্যায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে এই সংসারের জন্য সে মঙ্গল কামনা করে, আর ঠাকুর ঘরে বসে রোজ সন্ধ্যায় মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালি পড়ে গো। সংসারের মঙ্গল কামনায় বৌমার যা করা উচিত, একটা কাজের মেয়ে তাই করছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি যখন মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর ঘরে বসে পুজো করি, তখন তখন আমার তাকে বৌদিমণি বলে ডাকতে খুব ইচ্ছা করে গো কর্তা বাবু, খুব ইচ্ছা করে। রামদা, দাদা বাবু, আমাকে তুমি ক্ষমা করো গো দাদা বাবু। আমি তো চাকর মানুষ, হয়তো কি বলতে গিয়ে কি বলে ফেলেছি রামু, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তবে আমার মনে হয় কর্তা বাবু, বকুল দিদি কোন সাধারণ বাড়ির মেয়ে নয় গো, নিশ্চয়ই কোন সে বড় বাড়ির বউ। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে ওর নিষ্ঠুর স্বামীটা। তুমি চুপ করো, আর আমি পাচ্ছি না। কেন চুপ করবে? আজ বকুলকে আমি জিজ্ঞাসা করব, কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী? বাবা, বকুল, আমি পুজোর প্রসাদ নিয়ে এসেছি বাবা। পুজোর প্রসাদ? হ্যাঁ বাবা, আজ লক্ষ্মী পুজোর দিন, তাই তো আমি সারাদিন উপোস করে লক্ষ্মী মায়ের পুজো করেছি বাবা। তুমি লক্ষ্মীর পুজো করেছ? কেন বাবা, চাকরানি বলে কি আমাকে পুজো করতে নেই বাবা? কেন কেন তুমি নিজেকে চাকরানি ভাবছো বকুল? তুমি তো এই সংসারের একজন। এই নিন বাবা প্রসাদ। দাও। তুমিও প্রসাদ নাও রামদা। দাও
দিলে না? এই যে দিচ্ছি, এই যে প্রসাদ নাও গো বাবু, আমাকে মা লক্ষ্মীর প্রসাদ দাও বকুল। ও মা লক্ষ্মীর মতো এই সংসারে এসে যে অমঙ্গল কামনা করে চলেছি, তুমি লক্ষ্মী আরাধনা করে তার চিত্ত অন্তত মঙ্গল কামনা করো। প্রসাদ দিন। আজ তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো বকুল, আশা করি তার যথাযথ উত্তর তুমি দেবে। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে সে অনেকদিন আগে বাবা, অনেকদিন আগে। আচ্ছা, তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি না, মানে আমি ঠিক বলতে পারবো না মা, আমি বলতে পারবো কি বললে? বলতে পারবে না? না। না বাবা না, মানে অনেকদিন আগে আমার বিয়ে হয়েছিল তো, তাই আমার শ্বশুর বাড়ি যে কোথায় আমি ঠিক বলতে পারবো না বাবা, আমার মনে নেই। তোমার শ্বশুর শাশুড়ি বোধহয় নেই? আছেন, আছেন বাবা আছেন, আমার শ্বশুর শাশুড়ি স্বামী দেওর ওরা সবাই আছেন। আচ্ছা, তোমার স্বামীর নাম কি? বাঙালি বাড়ির বউ আমি, আমার কি স্বামীর নাম মুখে আনতে আছে মা? আচ্ছা বকুল, তোমার তো গুণের কোনো তুলনা হয় না, তবু তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছেন কেন? আমি না, মানে আমি বলতে পারবো না মা, এইসব কথাগুলো আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্পট দুশ্চরিত্র। বাবা, নইলে এমন সতী স্ত্রীকে ফেলে ও পারতে পারে? বাবা, বাবা, তোমার শ্বশুর শাশুড়ি মানুষ নয়, একটা দানব। বাবা, নইলে এমন লক্ষ্মীপতিমার মতো বৌমাকে ফেলে বাবা, কর্তাবাবু তো ঠিকই কথাই বলেছে। শুধু কর্তাবাবু কেন, আমিও যদি কোনোদিন বকুল দিদির স্বামীকে খুঁজে পাই, তাহলে তার গলায় ওই গামছাটা দিয়ে রামুদা, হিড় হিড় করে টেনে নিয়ে সেই বকুল দিদির পায়ে ধরে ক্ষমা চাওয়াবো। দোহাই, দোহাই রামুদা দোহাই, তুমি আমার স্বামীকে আমার সামনে অপমান করো না, স্বামী যে আমার কাছে দেবতা। দেবতা? সে দেবতা নয় গো, সে দেবতা নয়, সে দানব। রামুদা, তুমি কি বলছো রামুদা? যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। না থাকাই অনেক ভালো। রামুদা, যাও বকুল, লক্ষ্মী পুজো করে সারাদিনে এখনো তোমার কিছু খাওয়া হয়নি। যাচ্ছি মা, যাচ্ছি। বাবা, বাবা আপনিও ঘরে আসুন, আমি এক্ষুনি আপনার জন্য দুধ গরম করে দিচ্ছি। আমার জন্য তুমি আর কত কষ্ট করবে বকুল? অক্লান্ত সেবা দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো, নিজে না খেয়ে সময় মতো আমাকে খাওয়াচ্ছ। কটা সংসারে কজন বৌমা তাদের শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য করতে পারে? বাবা, তা বলতে পারো বলুন? এ আপনি কি বলছেন বাবা? অথচ অথচ তুমি একটা কাজের মেয়ে হয়ে। বাবা, তাই তো মাঝে মাঝে আমার বড্ড বলতে ইচ্ছে করে, বাবা। তুমি যদি আমার বৌমা হতে। বাবা, 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 আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত বকুল। বাবা। আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে। বাবা। মানুষটার মনে বড় ক্ষোভ বকুল, শুধু তোমার দিকে তাকিয়ে মানুষটার সব ব্যথা ভুলে আছে। তাই আমি তোমাকে অনুরোধ করছি বকুল, তুমি যেন কখনো কোনোদিন ওই মানুষটাকে ছেড়ে চলে যেও না মা, আর এই সংসার ছেড়ে চলে যেও না, কখনো না। মা, আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করবো মা। দাঁড়াও বকুল। কিছু বলবে? হ্যাঁ, প্রতিভূতা সতী সাদৃশ্য তুমি, তাই তো তোমার পাষণ্ড স্বামীর সামান্য অপমান তুমি সইতে পারছো না, কিন্তু তোর বুক ফাটা হাহাকার তুমি কেমন করে সইছো বকুল? না না, আমি চাই, আমি চমৎকার চমৎকার বকুল, চমৎকার তোমার বিচার। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মেরে তার হৃদয়কে তুমি জর্জরিত করে তুলেছ, আর সবার সামনে ভালো মানুষ শাস্তি বলছো স্বামী আমার কাছে দেবতা।
ওগো ওগো তুমি দয়া করে একটু চুপ করো, চুপ করো। দেবতা যদি, তাহলে কেন তুমি সবার সামনে দানব সাজিয়ে বন্দি রেখেছো বলো? না, দানব নয় গো, দানব নয়। আমার হৃদয় মন্দিরে আজীবন আমি তোমাকে দেবতা সাজিয়ে রাখবো। কি লাভ বকুল? পুজো যদি নাই দিবে বাবু, তাহলে হৃদয়ের আমার পক্ষে দেবতা সাজিয়ে কি লাভ? আমি যে বড় নিরুপায়, তুমি জানো। নিরুপায়? সম্পর্কের অধিকারী স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। কিন্তু কিন্তু যেদিন অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যাবে, সেই দিন আমার দেওয়া ওই স্মৃতির সিঁদুর, স্মৃতিতে নিয়ে সাধুবা সেজে বলতে পারবে তো আমার স্বামী জীবিত? ওগো তুমি চুপ করো, দয়া করে তুমি চুপ করো। বেশ, তবে তাই হোক। সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থেকো, যেদিন আমি এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো। সেই দিন সত্য হবে রামুদার সে নির্মম মুক্তি। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকাচ্ছে না